আমরা যেভাবে বড় হয়েছি, বিভিন্ন ধর্মে যা আছে সে হচ্ছে মেয়েরা হচ্ছে পুরুষের উপভোগ্য। এই সব ধর্মই শেখায় মেয়েদের কোনো অধিকার নেই, মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না, লেখাপড়া শিখতে পারবে না, মেয়েদের খালি কাজ হচ্ছে সন্তান জন্ম দাও। এই সব ধর্মই এই সমস্ত অযৌক্তিক জিনিস প্রচার করেছে, যার ফলে পুরুষেরা মনে করে নিয়েছেন যে আমাদের একাধিপত্য, আমরাই সব, আমাদের ক্ষমতা আছে এবং মেয়েদের আমরা উপভোগ করব। এই যে একটা বিকৃত মানসিকতা, যৌনতা হচ্ছে দুটো মানুষের পরস্পরের মধ্যে বোঝাপড়ার মধ্যে একটা আনন্দের ব্যাপার। এরা সেটাকে মানুষের সঙ্গে বোঝাপড়ায় আসার মতো সামর্থ্য নেই, তাই জুলুম করা হচ্ছে একটা বিকৃত মানসিকতা। সেই মানসিকতার শিকার বিভিন্ন সময় দেশ জুড়ে মেয়েরা হচ্ছে। ভারতবর্ষের বুকে যে পরিমাণ ধর্ষণ হয়, আমার কাছে যতটুকু জানা আছে যে এত ধর্ষণ পৃথিবীর অন্য কোথাও হয়েছে বলে আমার জানা নেই। তার কারণ হচ্ছে যে ভারতবর্ষ এই ধরনের একটা পুরুষতান্ত্রিক চিন্তা এবং বিভিন্ন ধর্মের যে পুরুষের প্রতি প্রাধান্য আর মেয়েদের তাদের বাজারের পণ্য করে তোলার প্রবণতা, তা থেকে এটা হচ্ছে। আর বিস্তারিত যাচ্ছি না আলোচনায়। আর কি হয়েছে, বিগত 2011 সালের পর থেকে, ধর্ষণ আগে হতো কিন্তু আগে ধর্ষণ হলে এমন সামাজিক প্রতিক্রিয়া হতো, প্রশাসন এত কড়া ব্যবস্থা নিতেন যে ধর্ষণ করতে ভয় পেয়ে যেত। আপনাদের মনে থাকতে পারে যে ধনঞ্জয় বলে তার ফাঁসি হয়েছিল বলে একদল লোক হই হই করেছিল। তারপর ওই অনিতা দেওয়ানের ক্ষেত্রে সাজা হয়েছে, তারা যাবজ্জীবন কারাদণ্ড, এখনও বোধহয় তারা জেল খাটছেন। প্রশাসন যদি তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয় তাহলে ধর্ষণের প্রবণতাটা একটু কমে। কিন্তু 2011 পর থেকে মমতা দেবী এসে বললেন ধর্ষণগুলো সব ছোট্ট ঘটনা। ও সিপিএম বাড়ির মেয়ে ধর্ষণ হয়েছে তো কী হয়েছে, ওর সঙ্গে প্রেম ছিল, ওর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল, এইসব কথা বলে যারা ধর্ষক তাদের খুব তোল্লা দিয়েছেন এবং শেষে বলে দিয়েছেন আরে ধর্ষণ হলে ক্ষতিপূরণ দিয়ে দেবো। হিন্দু সংখ্যাগুরুরা বলছে আমরাই সব নিয়ন্ত্রণ করব এবং ওদের মনুবাদু দর্শনে মেয়েদের বলা হয়েছে, ওদের দুদিন আগে ওদের ভাগবত বলেছেন যে মেয়েরা সন্তান উৎপাদন করো আর ঘরে বসে পুরুষের সেবা করো। আর তার পরিণতি হচ্ছে এগুলো। প্রশাসন যদি সময় মতো কড়া ব্যবস্থা নিতে পারে তাহলে কিন্তু লোকে ভয় পায়। আর এখানে কি হচ্ছে, যে অভিযুক্ত তাকে গিয়ে পুলিশ থেকে থানা থেকে ছাড়িয়ে আনা হচ্ছে। কারা ছাড়িয়ে আনছেন? যারা শাসন ক্ষমতায় আছে। তাতে পুলিশ প্রশাসন তারা চুপচাপ বসে থাকে, আমার কি বয়ে গেল, কে কখন আসবে আমার উপর জুলুম করবে, আমাকে ট্রান্সফার করে দেবে শীতলকুচিতে, হয়তো আমিও বসে থাকি। পুলিশের যে আইনি দায়িত্ব, প্রশাসনের যে আইনি দায়িত্ব, সেই দায়িত্বটা তারা পালন করছেন না। তারা তাকিয়ে থাকছেন মন্ত্রীদের দিকে। এটা একটা বিপজ্জনক ঝোঁক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, যা আগে ছিল না। যে যতই বলুক না কেন, আমি প্রত্যেককে চ্যালেঞ্জ করছি, এইরকম ঘটনা আগে ঘটেনি যে রাজনৈতিক দলের নেতারা অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে এনেছে। এই ঘটনা কখনো ঘটেনি। যাই হোক, সে বিতর্কের মধ্যে যাচ্ছি না। হরিপুরে যে ঘটনা ঘটে অত্যন্ত নৃশংস এবং মানুষ এত ক্ষেপে আছেন, প্রশাসনের ওপর তাদের কোনো ভরসা নেই, তারই পরিণতিতে এইসব হচ্ছে। আমরা আজ প্রত্যেকের কাছে আবেদন করছি, আমি নিজেও গিয়েছিলাম, শান্ত থাকুন, ধীর স্থিরভাবে চলুন। যে মেয়েটি গেছে সেটা গেছে, কিন্তু পরবর্তীকালে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এটাও পাড়ার ছেলেদের নিজেদের চেতনায় বৃদ্ধি করতে হবে। মুখ্যমন্ত্রী বলেছিল যে ধর্ষক বলে কেউ থাকবে না, সকালে নেব বিকালে খরচা করবো। এটা কি মুখ্যমন্ত্রীর কথা না পাড়ার গুন্ডার কথা? মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতারা তারা তো আইনের শাসনের কথা বলবেন। যেসব কথা আপনি বলছেন এগুলো তো গুন্ডারা বলে। আমরাও ছেলেবেলায় অনেক গুন্ডা দেখেছি এসব বলতো। তারপর যখন আমরা যৌথভাবে প্রতিরোধ করতাম, রেজিস্ট্যান্স পার্টি করতাম, পালিয়ে যেত। তা আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বসবাস করছি যেখানে সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত, সুতরাং আমাদের কথাবার্তা আচরণটাও গণতান্ত্রিক হওয়া উচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে কামধুনি, হাঁসখালি আর জিগর সহ বেশ ঘটনা ঘটেছিল, ছোট ঘটনা, সাজানো ঘটনা, প্রেম ঘটেছিল। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে এবং আজকে মুখ্যমন্ত্রী সেই জায়গায় মুখ্যমন্ত্রী গিয়েছেন এবং নিজেদের পরিবারের সঙ্গে দেখা করেন। আর ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার মালিক কি মুখ্যমন্ত্রী নাকি? এটা তো বলছেন কি, তাহলে সেটা বুঝুন। যে রেল লাইন উপরে ফেলা হয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখলাম রেলও চলছে আর পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়নি বলে আমরা খবর পাই। না, এগুলো তো ওরা গল্প তৈরি করেন। উদ্দেশ্য হচ্ছে একটা সম্প্রদায়, ওখানে যারা প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে। প্রতিবাদ কিন্তু সব সম্প্রদায়ের মানুষ করেছেন, ওখানে সচেতন তরুণরা ওখানকার তারা প্রতিবাদ করেছেন। এইসব কথা বলে এরা একটা, বললাম না, দুর্ভাগ্যজনকভাবে আমার দেশের শাসকরা সাংবিধানিক ন্যায় নীতি মানেন না, তারা গুন্ডাবাজির নীতি মানেন, তাই করছেন। দিলীপ ঘোষ, প্রাক্তন হুমায়ুন কবির, উনি বলেছিলেন যে বিজেপির মেরে সাটা ভেঙে দেবো, বিজেপিকে পতাকা ফেস্টন ধরতে পারবে। সেই নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য দিয়েছে যে হুমায়ুন কবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কিন্তু দিলীপ ঘোষের আগে মুসলমানদের রেড রোডে নামাজ দিয়ে তিনি বলেছেন বাংলাদেশ পাকিস্তান চলে যান। আর আরজি কলেজ যেটা এই বারাইপুরে যেটা ঘটেছে সে নিয়ে তিনি লাগামহীন বক্তব্য দিয়েছেন, সেটা ভাষায় বলা যাবে না। কি বলবেন? দুর্ভাগ্য তো আমাদের, আমরা এই সমস্ত মানুষদের ভোট দিয়ে নির্বাচিত করি যারা দেশের আইন কানুন সংস্কৃতি মান্যতা দেয় না, যারা তাদের গুন্ডামি এবং সাম্প্রদায়িকতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এটা তো আমাদের দুর্ভাগ্য, আমরা তো এদের ভোট দিয়েছি। তিনি একজন ক্যাবিনেট মন্ত্রী, সংবিধানের শপথ নিয়ে তিনি মন্ত্রী হয়েছেন, বারবার একটা সম্প্রদায়কে টার্গেট করে একই কথা আসছে যে গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান সম্মতভাবে কাজ করা এদের পক্ষে সম্ভব না। এরা সংবিধানকে নষ্ট করতে চান এবং এরকম সাম্প্রদায়িকতার পর বেঁচে থাকতে চান। সুতরাং একই কথা বারবার বলতে হচ্ছে এবং সমস্ত সচেতন মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যারা ভারতবর্ষের ঐতিহ্যকে মেনে চলেন তারা শান্তিপূর্ণভাবে এই সমস্ত হামলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। করেন 2011 সালে একটা পরিবর্তন হয়েছে। সেই 11 সালে আপনারা কি দেখলেন? এই 11 সাল থেকে আজকের 26 সাল, এই 15 বছর একটা দল ক্ষমতায় ছিল পশ্চিমবাংলায়। এই 15 বছর ধরে তারা লুট করেছেন, জনগণের কোনো স্বার্থ তারা দেখেননি। আজকে দেখতে পাচ্ছেন এই যে পরিবর্তন হয়েছে, পরিবর্তন না হলে আপনারা বুঝতে পারতেন না। যারা তৃণমূল দলটাও করেন তারাও ভাবতে পারেনি যে তাদের দলের কর্মীরা, তাদের দলের নেতারা এত চুরি, এত দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরাও সেই সময় বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছি, এ ত্রাণ চোর, ত্রিপল চোর, অমুক তমুক বলে এসছি। কিন্তু আমরাও সত্যি সত্যি ভাবিনি যে এরা এই লাখ লাখ ত্রিপল নিজেদের হচ্ছে কি সব গোডাউনি এইভাবে চুরি করে রেখেছিল। এটা হয়তো আমরা জানতে পারতাম না পরিবর্তন না হলে। সেটা আপনারা দেখেছেন চোখে একেবারে দিনের আলোর মতো। এরকম অনেক ধরনের দুর্নীতি হয়েছে, সেজন্য একটা পরিবর্তন হয়েছে। এই সময়কালের মধ্যে আমাদের যারা কর্মী নেতা তাদের কাছে আমার আবেদন, এই যে পার্টি অফিস এখানে হচ্ছে, এই পার্টি অফিস যেন জনগণের পার্টি অফিস হয়। এখানে যে আলোচনা যেন জনগণের জন্য হয়, কারণ জনগণ এখন বিভিন্ন সমস্যার মধ্যে আছে। বিভিন্ন সময় তাদের বিভিন্নভাবে যেসব সরকার যে স্কিম আনছেন, বিভিন্ন ফর্ম বিভিন্ন রকম সমস্যার মধ্যে সাধারণ মানুষ পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মীরা যাতে জনগণের সাহায্য করেন সেই কাজটাই করবেন এবং সর্বোপরি সংগঠনটাকে গড়ে তুলতে হবে। পাড়ায় পাড়ায় আজকের যারা উপস্থিত রয়েছে কর্মীরা, এরপরে গিয়ে আমাদের কাজ এখন পাড়ায় পাড়ায় বুথে বুথে আমাদের সংগঠন গড়ে তুলতে হবে। কারণ এই যে সাংঘাতিক ধরনের বিপদ সামনে এসছে আপনারা দেখেছেন। এখন এই মাত্র 2 মাস হলেও ভোট হয়েছে, এই 2 মাস এখনো ভোটের কালি হাতে থেকে যায়নি। তারপরে আপনারা দেখেছেন যে তৃণমূল দল পুরো ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশ হয়ে তার বিজেপির দিকেই ঢুকে গেছে। আগামী দিনে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। সেই জন্যে এর প্রতিবাদ গড়ে তুলতে হবে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই লড়াই আপনারা সামিল হবেন। এখানে আমাদের অনেক বক্তা আছে,